আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ আমরা সৈয়দ মুজতবা আলীর লেখা নব নব সৃষ্টি পাঠ্যাংশটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে চলেছি, যেটি চতুরঙ্গ নামক গ্রন্থ থেকে নেওয়া এবং মূল রচনাটির নাম হলো মামদোর পুনর্জন্ম। প্রথমে আমরা কিছু শব্দার্থের মানে জেনে নেব, কারণ শব্দার্থগুলির মানে না জানলে মূল পাঠটি পড়তে অসুবিধার সৃষ্টি হতে পারে। আত্মনির্ভরশীল, স্বনির্ভর, ধার, কর্জ বা ঋণ, ভাণ্ডার, ভাড়ার, স্বয়ং সম্পূর্ণ, যে নিজেই সম্পূর্ণ, খাজনা, কর, খারিজ, বাতিল, বর্জন, ত্যাগ, আব্রু, আবরণ, ইজ্জত, মান, ইমান, ধর্মবিশ্বাস, ইনকিলাব, বিপ্লব, শহীদ, মহৎ, উদ্দেশ্যে যিনি মৃত্যুবরণ করেছেন, জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, এক্সপেরিমেন্ট, পরীক্ষা, জীবন মৃত, জীবিত থেকে মরার অবস্থা মৃত্যুতুল্য। মক্তব, ইসলামী রীতির প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ইসলামীয় বিদ্যাশিক্ষা কেন্দ্র। গাম্ভীর্য, ভারিক্কিপনা, টেকনিক্যাল, কলা কৌশল, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, খতেন, দফায় দফায় তৈরি হিসাব, নিষ্কৃতি, অব্যাহতি, খাঁটি, বিশুদ্ধ, ঐতিহ্য, বরাবর চলে আসছে এমন কাহিনী, প্রথা বা ভাবধারা, দোহাই, ছুতা বা অছিলা, উচ্ছৃঙ্খলতা, যথেচ্ছাচারিতা, তৎপর, উদ্যোগী, পরম, চরম। এবারে এই আমাদের পাঠটিতে কিছু টিকা আছে, সেইগুলো আমরা সংক্ষেপে জেনে নিই, তাহলে আমাদের পাঠটি পড়তে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। পণ্ডিত হরপ্রসাদ। পণ্ডিত হরপ্রসাদ হলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। 1853 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর নৈহাটিতে হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম। পিতা রামকমল রায়রত্ন 1877 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে MA পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শাস্ত্রী উপাধি লাভ করেন। সংস্কৃত কলেজ, প্রেসিডেন্সি কলেজ সহ নানা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। প্রেমচন্দ্র। মুন্সী প্রেমচন্দ্রের জন্ম হয় 1880 খ্রিস্টাব্দে 31শে জুলাই বেনারসের কাছে লামহি গ্রামে। বাবার নাম মুন্সী অজায়ব, মা আনন্দী দেবী। আধুনিক হিন্দি ও উর্দু কথাসাহিত্যের ভগীরথ মুন্সী প্রেমচন্দ্র পূর্বসূরীদের কাছ থেকে পেয়েছিলেন ভূত প্রেত, ভোজবাজি, জাদুবিদ্যা, রূপকথা। তাকে তিনি নিয়ে এলেন কঠোর দ্বন্দ্ব সংঘাতময় বাস্তবের জমিতে। বলা যায় তার হাতেই এই দুই ভাষা অর্থাৎ উর্দু ও হিন্দি সাবালকত্ব অর্জন করেছিল। বসুমতী। বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা হেমেন্দ্রপ্রসাদ ঘোষের সম্পাদনায় 1896 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। 1923 খ্রিস্টাব্দ থেকে সম্পাদনা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি সম্পাদনা করেন 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্যায়টিতেই বসুমতীর ইতিহাস সর্বাপেক্ষা গৌরবময় পর্যায়। আলাল। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে 1858 খ্রিস্টাব্দে পেরিচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল নামক একটি উপন্যাস রচনা করেন। অনেকের মতে এটিই প্রথম বাংলা উপন্যাস। এই উপন্যাসের ভাষা আলালের ভাষা বা আলালি ভাষা নামে পরিচিত। হুতম। কালীপ্রসন্ন সিংহ 1862 খ্রিস্টাব্দে হুতম পেঁচার নকশা নামে একটি গ্রন্থ রচনা করেন। সমকালীন বাবু সমাজের জীবনচিত্র কলকাতার প্রেক্ষাপটে বড় সুন্দরভাবে ফুটে উঠেছে। এ গ্রন্থে ব্যবহৃত ভাষাকে অনেকে হুতমি ভাষা বলে অভিহিত করেছেন। কীর্তন।
কীর্তন শব্দের সাধারণ অর্থ কীর্তির গান বা প্রশংসার গান। বাংলাদেশে প্রাচীনকাল থেকে শ্রীকৃষ্ণের কীর্তিগান বোঝানোর জন্যই কীর্তন শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। বাউল বাউল বলতে বাংলার একটি বিশেষ ধরনের পল্লী সঙ্গীত এবং ধর্ম সম্প্রদায়কে বোঝায়। বাউল গান বাউল সম্প্রদায়েরই গান। একতারা, খঞ্জনি, ডুগি, ঢমক ইত্যাদি যন্ত্রের সঙ্গে এই গান গাওয়া হয়। গানের সঙ্গে থাকে নৃত্য, গায়কের পায়ে থাকে ঘুঙুর। বাউল গান তালবদ্ধ ছন্দ প্রদান হয়ে থাকে। বাউল গানের মধ্যে একটি সাধারণ অর্থ গভীর অর্থ থাকে। ভাটিয়ালি পূর্ববঙ্গের এক বিশেষ ধরনের পল্লীগীতি। ময়মনসিংহ, ত্রিপুরা ও শ্রীহট্টজলায় বিশেষভাবে প্রচলিত। বিশুদ্ধ ভাটিয়ালিতে কোনো তাল থাকে না। সাধারণত খোলা মাঠের আখালের মুখে বা নদীর বুকে মাঝি মাল্লাদের কণ্ঠে এই গান শোনা যায়। আবেস্তা ঋষি জরাসৃষ্টের সময়কার প্রাচীন ইরানীয় ধর্মগ্রন্থের নাম বোঝাতে অথবা ভাষা বোঝাতে পরবর্তী পুরোহিতগণ আবেস্তা শব্দটি প্রয়োগ করেন। আবেস্তা ভাষা ঋগ্বেদের সংস্কৃত ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ধর্মগ্রন্থরূপে আবেস্তা গ্রন্থাবলীকে পশ্চিম এশিয়ার আর্যদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান বলে বলা যায়। হিব্রু প্রাচীন যুগে প্রচলিত একটি ভাষা। পৃথিবীর প্রাচীনতম 12টি ভাষাগোষ্ঠীর অন্যতম একটি হল সেমীয় হামীয়। সেমীয় সব শাখার দুটি উপশাখা, পূর্বী ও পশ্চিমী। পশ্চিমী উপশাখার উত্তর ও দক্ষিণে দুটি উপশাখা রয়েছে। এবার আমরা মূল গ্রন্থে চলে যাব। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরানো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কসমিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারও কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে সংস্কৃত এমন একটি ভাষা যে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষা যখনই কোনো নতুন ভাষা সংস্কৃততে আসার চেষ্টা করেছে, তখন সংস্কৃত ভাষা নিজের শব্দ ভাণ্ডার থেকেই সেই শব্দটি খুঁজে নিয়েছে। এমন নয় যে সংস্কৃত কসমিন কালে কোনো দিন কোনো বিদেশি ভাষা বা অন্য ধরনের ভাষা থেকে কোনো ভাষা গ্রহণ করেছে, কিন্তু তার পরিমাণ এতই সামান্য যে প্রায় নায়ের মতনই। এবং সংস্কৃত ভাষা এমন একটি ভাষা যে ভাষা যদি কোনো শব্দে সংস্কৃত ভাষাতে নিতে হয় তাহলে সে তার নিজের ভাষা থেকেই সেটা খোঁজ করে, অথবা কোনোভাবে নতুন ভাষা সংস্কৃত থেকেই বানিয়ে নেয়। প্রাচীন যুগের সব ভাষাই তাই। গ্রিক, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবীয় আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। তাহলে প্রাচীনকালে আমাদের যেসব ভাষা আছে, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং তার পরবর্তী যুগের আরবীয় আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। তাহলে প্রাচীন ভাষাগুলো প্রায় সবগুলোই আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। তাহলে আমাদের বর্তমান যুগে সবথেকে প্রচলিত এবং সবথেকে ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি, তারপরে বাংলা। আমাদের দেশে বাংলা আমাদের দেশের রাষ্ট্রভাষা হিন্দি, কিন্তু আমরা তো পশ্চিমবাংলায় বাস করি। আমাদের পশ্চিমবাংলায় সব থেকে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে বাংলা, তারপরে ইংরেজি বা ইংরেজি বাংলা তোমরা বলতে পারো। জেলা হিসেবে বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা আত্মনির্ভরশীল নয়, কিন্তু বর্তমান যুগের এই যে বাংলা এবং ইংরেজি এই দুটি ভাষা আত্মনির্ভরশীল নয়।
আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। তাহলে বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা প্রচুর পরিমাণে অন্য ভাষা থেকে শব্দ নিচ্ছি এবং নিয়েছি। পরবর্তী যুগে ইংরেজি মারফতে অন্যান্য ভাষা থেকে আমরা শব্দ নিচ্ছি এবং নিয়েছি। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। তাহলে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, মানে যার কোনো মানে নেই। নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যমরূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সেই সম্বন্ধেও কারো সন্দেহ নেই। তাহলে আমরা এখনও নিচ্ছি এবং নিয়ে চলেছি এবং আরও নেব। ইউরোপীয় ভাষা থেকে আরও প্রচুর শব্দ যে বাংলা ভাষা ঢুকবে এই সম্বন্ধে কোনো সন্দেহ থাকার কথা নয়। আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল, বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এবং এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। তাহলে আলু কপি আমাদের দেশে প্রায় 400-500 বছর আগে এসেছিল এবং সেইগুলো এখন আমাদের প্রতিদিনের প্রাত্যহিক জিনিস হয়ে উঠেছে। যেমন আলু ছাড়া আমরা একটা তরকারির কথাও কল্পনা করতে পারি না। তাহলে করা যায়, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা করি। আলু কপি আর বিদেশি ওষুধ, কারণ ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইউরোপ মহাদেশ আমাদের 7টি মহাদেশের মধ্যে সর্বাপেক্ষা উন্নত মহাদেশ এবং সেখানে যেসব দেশগুলো আছে তারা সব দিক দিয়ে অনেক এগিয়ে আছে। তাই সেসব দেশের আবিষ্কৃত নানা ওষুধ আমাদের খেতে হবেই। এখনও খাচ্ছি, ভবিষ্যতেও খেতে হবে এবং অতীতেও খেয়েছি। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটাই করছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে পৃথিবীতে কোনো জিনিসই স্বয়ং সম্পূর্ণ নয় এবং সম্পূর্ণ অসম্ভবও নয়। তাহলে পৃথিবীতে কোনো জিনিস সম্পূর্ণ অসম্ভব নয়। তাই কিছু কিছু তরুণ বা কিছু মানুষ চেষ্টা করেছে হিন্দি থেকে ইংরেজি এবং বাকি ভাষাগুলো, হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। চেষ্টাটার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না, এ কথা কবি সাহিত্যিক বলছেন, প্রাবন্ধিক বলছেন, কারণ তার যথেষ্ট বয়স হয়েছে। তিনি ভবিষ্যতে হিন্দি থেকে এই সব শব্দগুলো যে তাড়িয়ে দেওয়া গেল কি না তা তিনি দেখে যেতে পারবেন না। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, আব্রুদ ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। তাহলে এমনকি রবীন্দ্রনাথও প্রচুর পরিমাণে এইসব শব্দ ব্যবহার করেছেন। নজরুল লিখেছেন ইনকিলাব লিখেছেন এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহামুকি বলে মনে করতেন। তাহলে বিদ্যাসাগর সাধু ভাষাতে কোনো মতেই এইসব বিদেশি শব্দ ইউজ না করলেও, ব্যবহার না করলেও, উনি যে বেনামিতে ছদ্মনামে এইসব শব্দ প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন। এবং পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এইসব শব্দকে আমাদের ভাষায় না নেওয়াকে আহাম্মকি অর্থাৎ বোকামি বলেছেন। আলাল ও হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল।
সাধারণ বাংলাতে এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন। এবং হিন্দির বঙ্কিম আমরা প্রেমচন্দ্রকে বলে জানি। হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। এর স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবেই। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর ভাষা বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হতে বাধ্য। বসুমতীর সম্পাদকীয় রচনার এক ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য, বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। তাহলে এই স্থলে আরেকটা কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। আমরা কি ধরনের বিষয়বস্তু লিখব, আমরা যদি গদ্য লিখি তার ভাষা এক হবে, প্রবন্ধ লিখি তার ভাষা এক হবে, কবিতা লিখি তার ভাষা এক হবে, ছড়া লিখি তার ভাষা আলাদা হবে। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বসুমতীর সম্পাদনার ভাষা রচনার ভাষা এক, তাতে থাকে গাম্ভীর্য। সম্পাদকীয় যেটা লেখা হয় যে কোনো পত্রিকা বা পেপারে, সেখানে ভাষাটা একটু আলাদা হবে, তাতে গাম্ভীর্য থাকবে। আর বাঁকা চোখের ভাষা ভিন্ন, যেমন উপন্যাস, গল্প, কবিতা, ছড়া এসবের ভাষা একটু জটিলতা যুক্ত হবেই। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি ও ইংরেজি প্রধান। তাহলে বাংলায় প্রধানত যেসব ভাষা ঢুকেছে তার মধ্যে আরবি, ফার্সি ও ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয়, বরং এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলি নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে সংস্কৃত শব্দ বিদেশি নয়, সংস্কৃত শব্দ আমাদের দেশের শব্দ, এটা আমরা জানি। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলি নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। তাহলে কোনো ভাষা নিয়ে চর্চা করলে সে ভাষার শব্দ বাংলা ভাষায় ঢুকবে, এটা অবশ্যম্ভাবী। আমরা যেমন সংস্কৃত নিয়ে আগে চর্চা করতাম, তাই সংস্কৃতের বহুল পরিমাণে শব্দ বাংলাতে ঢুকেছে এবং এটা এক পক্ষে ভালোর দিকই। স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখন আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। প্রাবন্ধিক বলছেন, আমরা এখন সংস্কৃত চর্চা কোনো মতেই বাংলা থেকে উঠিয়ে দিতে পারি না, কারণ বাংলা থেকে সংস্কৃত চর্চা স্কুল কলেজে, মানে বাংলার স্কুল কলেজে যদি সংস্কৃত চর্চাটা উঠিয়ে দেওয়া হয়, তাহলে আমরা বাংলার প্রধান একটা যে খাদ্য, মানে বাংলার প্রধান একটা যে আমাদের সোর্স রয়েছে, সেটা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত হয়ে যাব। ইংরেজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি নে, তাই এইসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন, যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। তাহলে ইংরেজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কী, তাহলে আমাদের ইংরেজি শব্দও আমাদের চর্চা বন্ধ করলে চলবে না, কারণ পুরোপুরি সায়েন্স, অর্থাৎ আমাদের বিজ্ঞানটা পুরোপুরি নির্ভর করে আছে ইংরেজি শব্দগুলির উপরই। রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সেই সম্বন্ধে পার্টসগুলোর নাম, ধরুন কম্পিউটারকে আমি কম্পিউটার বলেই ডাকবো, তার যে বাংলা যে আছে সেটা আমার মনে থাকবে না। ল্যাপটপকে ল্যাপটপ বলেই আমরা জানি,
মোবাইলকে মোবাইল বলেই আমরা সমধিক প্রচলিত। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। তাহলে প্রাবন্ধিক বলেছেন একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা বলা যেতে পারে যে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। পশ্চিমবাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে। পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই। তাহলে কবি বলছেন পশ্চিমবাংলাতে আরবি ফার্সি যাবো করছে এবং আরব ইরানে অদূর ভবিষ্যতে মানে খুব শীঘ্র যে বিশাল কিছু বৈজ্ঞানিক বিপ্লব ঘটবে এবং তার ফলে নতুন নতুন শব্দ ঢুকবে তার কোনো সম্ভাবনা বিন্দুমাত্র নেই। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করেছেন। তাহলে প্রাবন্ধিক বলছেন কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে সেগুলোকে আমাদের ভাষাতে আরও বহুকাল চালু থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ তো নেই। দ্বিতীয়ত কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত যে শব্দগুলো তারাও ইউজ করেছেন ব্যবহার করেছেন সেগুলো ব্যবহার করছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এইসব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। তাহলে প্রাবন্ধিক বলছেন যে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় বিদ্যালয় বা কলেজে বাংলা পুরনো পড়া থাকে, তার ফলে এইসব শব্দ শিখতেই হয়। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এইসব শব্দের একটা নতুন খতের নিলে ভালো হয়। তাহলে এই পরিস্থিতিতে একটা খতের নিলে ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদি মক্তব মানে যেখানে মুসলমানদের নিচু বিদ্যালয় মানে প্রাইমারি বিদ্যালয়কে মক্তব বলা হয় আর মাদ্রাসা বলা হয় উঁচু শ্রেণীকে। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের উপরেও বাংলায় বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। তাহলে বাংলা ভাষা দেখা গেল আরবির থেকে ফার্সির সৌন্দর্য বেশি অভিভূত হয়েছে এবং হিন্দি গদ্যের পরে বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিটি আরবীয় ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে হিন্দি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির সঙ্গে এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। তাহলে একদা ইরানে যেরকম আর্য ইরানি এবং সেমিটি আরবি ভাষার জন্ম হয়েছিল এবং সেগুলো ভারতবর্ষে এসেও ছিল, কিন্তু ফার্সি যেভাবে মানে ঐতিহ্য সাহিত্য সৃষ্টি করতে পারলো সেটা অন্য কোনো ভাষা পারল না। উর্দুতে কবি ইকবালি এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। তাহলে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। তাহলে এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি।
এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী রাধাও যে একেবারেই খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক ও পদাবলী রাধা একই চরিত্রে একই রূপে প্রকাশ পেয়েছেন। বাঙালির চরিত্রে বিদ্যমান, তো বাঙালি বিদ্রোহী জাতি, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে এবং তাকে কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে সে বিদ্রোহ করেছে। তাহলে বাঙালি বিদ্রোহ প্রবণ জাতি। যখনই সে কোনো শিব ও সুন্দর, মানে সত্য সুন্দর সত্য শিবের পেয়েছে তখনই সে তাকে গ্রহণ করেছে। তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবং তার চেয়ে বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। তারপরে আবার সেই বিদ্রোহ যখন উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে তখন সে আবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয়। এই বিদ্রোহ আমরা যদি মনে করি শুধুমাত্র হিন্দুর মধ্যে সীমাবদ্ধ, তা কিন্তু নয়। এই বাঙালি মুসলমানও এই কর্মে তৎপর। বাঙালি মুসলমান, যেসব মুসলমান বাংলা বলেন, মানে বাংলাদেশে যেসব মুসলমান আছেন তারাও এই কর্মে সমান তৎপর। ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। ধর্ম যদি বদলে যায় তাহলে কিন্তু জাতির চরিত্র বদলায় না। কারণ আমরা যে ভাষাতেই কথা বলি, আমি হিন্দু হই বা মুসলমান হই তাতে কিছু এসে যায় না। আমার ধর্ম যাই হোক না কেন, আমার ভাষা যদি বাঙালি থাকে তাহলে হিন্দু মুসলমানের মধ্যে যে এক সৌহার্দ্যের সম্পর্ক থাকবে সেটা কোনোদিনই বন্ধ হবে না বা শেষ হবে না, সেটা চলতেই থাকবে। এবং বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান এর মধ্যে কোনো প্রভেদ থাকবে না। তারা ভাই ভাই, এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমানের মতোই বিরাজমান থাকবে। এবং আকাশে যে জ্যোতিষ্কগুলো আছে সেগুলো হিন্দু মুসলমান যেভাবে আছেন বা বাকি জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষই যারা বাংলা বলেন একভাবে বিরাজমান থাকবেন। তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি নবরম সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর আলোচনা যথা সংক্ষেপে করা সম্ভব করতে চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল মনোরঞ্জন বেঙ্গলি একাডেমিতে গিয়েও তোমরা সার্চ করতে পারো, সেখানেও তোমরা এটা শুনে নেবে। আমি সেখানে সেটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার।